রোগীদের কাছে স্বয়ং আরোগ্য নিকেতন। মুশকিল আসান হয়ে ধরা দেন অসহায়দের কাছে। সংকটময় রোগীদের জীবনে তিনি আশার আলো, তিনি যেন আশীষ স্বরূপ। দেখে নেব তার পথ চলা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা একজন মানুষের মনে প্রথম ভেসে ওঠে তাঁর মুখটাই। রোগগ্রস্তের কাছে তিনি স্বয়ং আরোগ্য নিকেতন। ওষুধ আর রক্ত শব্দ দুটি যেন থিম তার জীবনের। আজও যেখানে রক্ত সংকট, সেখানেই মুশকিল আসান তিনি। কোনো বিপদ রাত্রে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে তার নামটি খুঁজে বেড়ায় বিপন্নের উদ্বিগ্ন আঙুল। ব্লাড ব্যাংকে গেছে। উত্তাল সত্তরের সকলের চোখেই যখন দুনিয়া বদলের স্বপ্ন, তখন চুপিসারেই অনেকের দুনিয়া একাই বদলে দিয়েছিলেন তিনি। কিভাবে? কতজনেরই তো ওষুধের স্ট্রিপ শেষ হয় না, অবহেলায় পড়ে থাকে। বাড়ি বাড়ি ঘুরে সেসব উদ্বৃত্ত জোগাড় করে তুলে দিতে শুরু করলেন গরিব গুরবদের হাতে। এই উদ্যোগী 1980 সালে মেডিকেল ব্যাংক। সংকটাপন্ন অসহায় মানুষগুলির জীবনে তিনি আশীষ স্বরূপ। তিনি স্বামীজির আদর্শে পথ চলা হাটখোলার আশীষ দত্ত ওরফে ডি আশীষ। সমাজসেবায় অতুলনীয় অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। মঞ্চে আসতে অনুরোধ করব ডি আশীষকে। আজ অনন্য সন্ধ্যায় অনন্য সম্মানে আমরা ভূষিত করব ডি আশীষকে, এবং একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। অ্যালায়েন্স ব্রডব্যান্ডের পক্ষ থেকে মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার রাহুল মৈত্র, অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ডিরেক্টরকে। অ্যালায়েন্স ব্রডব্যান্ড ফর আনলিমিটেড ডেটা অ্যান্ড আনলিমিটেড ইনফোটেনমেন্ট। একই সঙ্গে অনুরোধ করছি আইপিএল গভর্নিং কমিটির মেম্বার অভিষেক ডালমিয়াকে মঞ্চে আসার জন্য। অনুরোধ করব মাননীয় মন্ত্রীকে উত্তরীয় করিয়ে দেওয়ার জন্য। জোরে হাততালি হোক। মিস্টার রাহুল মৈত্র, তাকে অনুরোধ করব শংসাপত্র তুলে দেওয়ার জন্য জি 24 ঘন্টার পক্ষ থেকে, এবং ট্রফি তুলে দিতে অনুরোধ করব মিস্টার অভিষেক ডালমিয়াকে। এবার আশিতা, আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার এই যে নিরলস প্রচেষ্টা, যেটা আজও কখনো থামেনি, এবং আপনি একটা ভরসার জায়গায় প্রত্যেকের কাছে, কোথা থেকে আসে এই উদ্দীপনা? দীর্ঘ ৪৫ বছর সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা এবং বিশেষ করে রক্তদান আন্দোলনে যুক্ত হওয়ার মূল কাজটি আমি করার চেষ্টা করছি। আজকে এই সম্মান জি 24 ঘন্টার, এই সম্মান আমার নয়। ৪৫ বছর ধরে যারা রক্ত দিয়েছে আর ৪৫ বছর ধরে যারা রক্ত পেয়ে বেঁচেছে, তাদেরই এই সম্মান। তাই আজকে সর্বস্তরের মানুষের উপস্থিতি এই কাজকে আরও বেশি ত্বরান্বিত করবে। আমি শুধু একটা কথাই বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি বলছি, সেই সূত্র ধরেই রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে। নমস্কার। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1430, সামাজিক ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সম্মানিত ডি আশীষ। আশীষদা, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন লাগছে জি 24 ঘন্টা অনন্য সম্মান সামাজিক ক্ষেত্রের জন্য পেয়ে? সামাজিক ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা দিক, মানুষের জীবন বাঁচানো রক্তদান আন্দোলন। সেই আন্দোলনে দীর্ঘ বছর ধরে সাধারণ মানুষকে যে রক্তদান সম্পর্কে ওয়াকিবহাল করা, এর জন্যই বোধহয় পুরস্কার।
এবং সেই পুরস্কারটা তাদের জন্য যারা মাঠে ময়দানে বিপদ আপদে রক্ত দেয়। এই পুরস্কারের অধিকারী সবাই আমরা। তাই আমি জি 24 ঘন্টার এই অনন্য পুরস্কার সকলের কাছে এই মুকুটটা পড়ুক, এটাই আমি চাই। আশিসদা, 1980 সাল থেকে আপনারই ভাষায় রক্তদান আন্দোলন যেটা আপনি শুরু করেছেন, আজকে পরিপূর্ণতা কিছুটা পেয়েছেন? হ্যাঁ, রক্তদান আন্দোলন 1980 সালে যখন শুরুটা করি, আমরা উত্তর কলকাতার বাসিন্দা এবং এখানে প্রচুর বস্তি, সেই সময় কাঠের ঘর, টিনের ঘর, সেই সমস্ত জায়গায় খুব প্রান্তিক মানুষরা থাকতেন। অনেক সময় দেখতাম মধ্যরাত্রে কান্নাকাটি হচ্ছে, স্বামী ভর্তি হচ্ছে হাসপাতালে, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। হসপিটাল কর্তৃপক্ষ বলেছে রক্ত না আনলে সাদা কাপড় দিয়ে দেবো। এইরকম একটা ঘটনা শোনার পরেই আমি পাড়াতে বেরোলাম মধ্যরাত্রে। তখন অনেককেই বললাম, কেউ রাজি হচ্ছে না। তার কারণ রক্ত দিলে শরীর খারাপ হবে, আমরা একজনকে বাঁচাতে গিয়ে আমরা মরে যাব, এই একটা ধারণা। যাই হোক, কষ্টসৃষ্ট করে দু একজন জোগাড় করে তখন রক্তটা দেওয়া হয় আরজি করে, এবং ভদ্রলোক বেঁচে যান। সেই সময় আমি কলেজ পড়ুয়া। আমার মনে হয়েছিল যে এটা তো ঠিক নয়, মানুষের দেহে রক্ত আছে, আর যে মানুষটা রক্ত পাচ্ছে না সে রক্তটা কেন পাবে না? তাহলে তো এটা একটা বড় আন্দোলন দরকার। কিন্তু আন্দোলন বললেই তো আর আন্দোলন হয় না, কারণ এটা এমনই মানুষের মধ্যে ঢুকে আছে যে রক্ত দিলে শরীর খারাপ হয়ে যাবে, রক্ত দিলে আমি মরে যাব, এই রকম চিন্তাধারা মানুষের মধ্যে গেঁথে আছে। কিন্তু সেটাকে ভাঙতে হবে। এই শৃঙ্খলটাকে যদি না মুক্ত করতে পারি তাহলে তো মানুষ মারা যাবে রক্ত না পেয়ে। তখন থেকে আমি শুরু করি পাড়ায় পাড়ায়, অঞ্চলে, ঝুপড়ি, বস্তি, কলোনি, জেলায় জেলায়, মফস্বলে, শহর কলকাতায়, একদম পথসভা মতো। পুরো মিটিং মিছিল যেমন পলিটিক্যাল পার্টির হয়, ঠিক তেমনি রক্তদান আন্দোলনে মানুষকে প্রবেশ করতে হবে, এই বার্তা নিয়ে আমি পৌঁছে যাই সব জায়গায়, বাড়ি বাড়িতে যাই। যেমন ভোটের সময় লোকের নক করে, আমিও তেমনি আপনার বাড়িতে যারা 18 বছর উপর রক্ত দিচ্ছেন কিনা, এই রকমভাবে আমরা প্রসারতাটা চেষ্টা করি আরও মানুষের কাছে পৌঁছানো। এবং আমরা দেখলাম যে সেই সময় বহু মানুষ যেমন অনীহা হয়েছে, বহু মানুষ বোঝার চেষ্টা করছে। তারা তো রক্ত দেবে কিনা ঠিক নেই, কিন্তু রক্ত দেবার পরিকল্পনাটা কি, রক্ত দেবার স্বাস্থ্যজনিত কি, সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছে। আমি দেখলাম তাহলে একটা ফল পাওয়া যেতে পারে। যখন একটা মানুষ বলছে যে আচ্ছা আমি রক্ত দিলে আমার কি খারাপ হতে পারে, বা আমি রক্ত দেব আমার শরীর পারমিট করবে কিনা, তখন সেই বিজ্ঞানমূলক যেটা, সেটা আমরা তখন ঘরে ঘরে বোঝাই। আমরা লিফলেট করি, সেই লিফলেটে আমাদের লেখা হয় যে আপনি কেন রক্ত দিতে পারবেন, আপনার শরীরে কি কি প্রয়োজন থাকতে পারে, কোন অসুখ হলে আপনি দেবেন না। তো এইভাবে প্রচার করি। কিন্তু আমি দেখি তখন হয়তো 10% মানুষ দিচ্ছে, 90%ই সম্পূর্ণ রক্ত দিতে রাজি হচ্ছে না। এবং সেই সময় আমরা জানতাম যে প্রচুর পেশাদারি রক্তদাতা রক্ত দিচ্ছে, পয়সা নিয়ে তারা রক্ত দেয়, যেহেতু সাধারণ মানুষের মধ্যে রক্তদানের জোয়ারটা কম। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পেশাদারি রক্তদাতা বন্ধ হয়েছে, ভলেন্টারি ব্লাড ডোনেশন সেটাই চলবে। এবং সেটা আমাদের কাছে কিন্তু একটা ভিত। আমরা তখন বললাম যে তুমি রক্ত কেনা বেচা করতে পারবে না, তোমার বাড়ির যদি কেউ অসুস্থ হন, পাড়ার কেউ হন, বন্ধু হন, প্রতিবেশী হন, তোমাকেই যেতে হবে রক্ত দিতে। এবং তোমাকে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে না, তোমার মেডিকেল ফিটনেস হলেই তুমি রক্ত দিতে পারবে। এইভাবে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা গেছি, সুন্দরবনের মতো জায়গা যেখানে কোনোদিনই রক্তদান শিবির হতো না। এই রকম গ্রামাঞ্চলে যেখানে মানুষের জনবসতি আছে, কিন্তু রক্তের যে প্রয়োজন, রক্ত দেয়া যেটা দরকার, সে ক্যাম্প কিছু একটা হতো না। আমরা সেখানে পড়ে থেকে, কোলাঘাটের মতো জায়গায়, সেখানে আমরা পড়ে থেকে 10 দিন ধরে যে রক্তদান শিবিরটা করা যায়। বহু মানুষ আমাদের কাছে এসছেন কলকাতা শহরে, তাদের বাবা মাকে নিয়ে ভর্তি করেছেন হসপিটালে, রক্ত পাচ্ছেন না, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে পাঠাচ্ছেন, তা আমরা জোগাড়জান্তি করে দিচ্ছি। এবং আমরা তাদের কনভিন্স করেছি যখন সুস্থ ফিরে যায় যে তোমরাও একটা গ্রামে রক্তদান শিবির করো। এবং আমাদের যেতে হয়েছে, কাউন্সিলিং করতে হয়েছে, বোঝাতে হয়েছে। আমরা হয়তো সেই মুড়ি জল খেয়ে শিখেছি, কিন্তু সেখানের মানুষকে বোঝাতে পেরেছি। হয়তো সংখ্যায় কম দিয়েছে, কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছে। পরবর্তীকালে অনেক মানুষ আমাদের কাছে বিভিন্ন কারণে আসেন, সেই কারণবশত আমরাও তাকে অফার করি যে দেখুন আপনার এই কারণটা আমরা কিন্তু করে দেবো, কিন্তু আপনার ছেলেকে রক্ত দিতে হবে, 18 বছর হলেই দিতে হবে। এবং এখন আমি এই 2024 সালের যে আন্দোলনের পরিসর, রক্তদানের যে জোয়ার, কতটা ভাটা আছে,
রক্তদান সেই সময় একদমই মানুষ করতো না, এখন করছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেই মানুষগুলোর মধ্যে আবার কিছু ইচ্ছা জন্মাচ্ছে কিনা সেগুলো আমাদের লক্ষ্য করতে হয়। এবং আমরা দেখেছি অনেক কলেজ পড়ুয়ারা আছে, ছাত্র আছে, যুব সম্প্রদায় আছে, তারা হয়তো বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে রক্তদান করছে, কেউ হয়তো কলেজের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে করছে, আবার সাধারণ মানুষকে আমি দেখেছি অন্নপ্রাশনে করছে, বিবাহতে করছে, কেউ মারা গেছে তার করছে, স্মরণে করছে, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান তাদের উদ্বোধনের দিন রক্তদান শিবির করছে। এইটা একটা সাধারণ মানুষের মধ্যে রক্তদান করা উচিত এটা ভাবছে। কারণ আমরা পাশাপাশি এটা লক্ষ্য করেছি যে আজকে থ্যালাসেমিয়া, আজকে হিমোফিলিয়া, ছোট্ট বাচ্চাগুলো সেই শীর্ণকায়, রক্ত না দিলে বাঁচবে না, রক্তের পর্যায়ে যদি সঠিক সময় না পৌঁছে তাহলে মারা যেতে পারে। এই ধারণাটা অনেক বাবা মা বুঝতে পারছে যে তার ছেলে মেয়েকে সেই কোলে করে মারণ ব্যাধিকে নিয়ে তারা ছুটছে একটার পর একটা হসপিটাল, একটার পর একটা ব্লাড ব্যাংক, কিন্তু পাচ্ছে না। তাহলে সেই মানুষটাকে আমরা কনভিন্স করছি যে তুমি একটা রক্তদান শিবির করো পাড়ার ছেলেকে নিয়ে তোমার সন্তানকে বাঁচাতে। এইভাবে বিভিন্ন পাড়ায় থ্যালাসেমিয়া শিশু যদি কেউ থাকে তাহলে তার জন্য রক্তদান শিবির করছে, যেটা একসময় হতো না। আমি একবার মেডিকেল কলেজে একটি বাচ্চা মেয়ে পুড়ে গেছে, তাকে ভর্তি করা হলো, সে একটি বস্তিরই। আমি বললাম যে দেখ এরকম রক্ত লাগতে পারে, বুঝতেই তো পারছিস পোড়া কেস। তা আমি দেখলাম 20টা ছেলে পৌঁছে গেল যে আমাদের দিতে হবে, কিন্তু তারা অনেকে লেখাপড়াও জানে না, রক্তদান সম্পর্কে কিছু জানে না, কিন্তু তাদের মধ্যে সচেতনতা। তা একদিন আমি ছেলেগুলোকে জিজ্ঞেস করেছিলাম যখন বাচ্চারা ফিরে আসে সুস্থ হয়ে, এখন তোদের বলতেই তোরা চলে গেলি কি ব্যাপার? বলে দেখুন আপনি যখন এই বক্তৃতা দিয়ে গড়েন, আমরা কিন্তু এই বিষয়টা বোঝার চেষ্টা করেছি। আমরা জানি যে অনেক ক্ষেত্রেই সব কিছু পাওয়া যাবে, রক্ত সময় মতো পাওয়া যাবে, তাই আমি কিন্তু রক্ত দিতে এসেছি। এই যে প্রান্তিক মানুষদের মধ্যে, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে কিন্তু রক্তদানের এখনও প্রয়োজন হলে কেউ না কেউ ছুটে যায়। তবে এটাও ঠিক, এখন তো যারা ইউথ, বেশিরভাগ ক্ষেত্রে হার্টের পেশেন্ট, কাউ প্রেশারের পেশেন্ট, কাউ থাইরয়েড, কাউ সুগার, এগুলো খাদ্যদ্রব্য বিভিন্ন কারণে পরিবেশগতভাবে হচ্ছে। এটা একটা দিক। কারণ হেলদি ডোনার সবসময় ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ চাইবেন, এটা তো দরকার। তা আমার মনে হয় যে এই আন্দোলনের প্রসারতা আরও সবাইকে এগিয়ে আসতে হবে, করতে হবে। কারণ এই যে 146 কোটি দেশ ভারতবর্ষে কলকাতায় যেমন রক্তদানের একটা আন্দোলন হয়, অন্যান্য রাজ্যে নিশ্চয়ই কম বেশি হয়, তাহলে সেখানকার মানুষ সাউথ ইন্ডিয়া চিকিৎসা করতে যাচ্ছে, সেখানে ডোনার নিয়ে যেতে হচ্ছে, বা সেখানে কলেজের ছাত্ররা দিচ্ছে। কিন্তু এই মুভমেন্টটাকে আরও বেশি সরলীকরণ করা দরকার। তাহলে আশিসদা, এখন আপনার কাছে চ্যালেঞ্জ কোনটা? 18 থেকে 40 বছরের মধ্যে আরো বেশি পরিমাণে সচেতনতা বাড়ানোর সঙ্গে নেগেটিভ গ্রুপ, তার যাতে একটা বিস্তার ঘটে এবং তার সম্পর্কে যাতে একটা আলাদা নেগেটিভ গ্রুপের ব্লাড ব্যাংক তৈরি হয়, এ ব্যাপারেও কি চিন্তা ভাবনা রয়েছে? চ্যালেঞ্জ আমার যেটা প্রথমেই শপথ যে যুব ছাত্ররা এগিয়ে আসুক, বিশেষ করে 18-র পর। এক্ষেত্রে কয়েকটা মানুষের কিন্তু খুব দরকার। এক হচ্ছে বাবা মা, তারা বলবে, পাড়ায় রক্তদান হলে হাত ধরে তারা নিয়ে গিয়ে বলবে রক্তটা দিন। কারণ আমি ছেলেকে হয়তো ইঞ্জিনিয়ার করছি, ডাক্তার করছি, শিল্পপতি করছি, সংস্কৃতি জগতের মানুষ করছি, ক্রীড়া জগতের মানুষ করছি, কিন্তু আমি তাকে আসল যেটা মূল্যবান, যে একটা মানুষের জীবন বাঁচানো, আসলে তার বাবারও রাখতে পারে কালকে, তাহলে 18 বছর হলেই ছেলেকে আগে ব্লাড ব্যাংকে নিয়ে যেতে হবে। যদি পাড়ায় রক্তদান না হয়, গো টু ব্লাড ব্যাংক, সেখানে গিয়ে রক্ত দেবে। যেমন আমার কাছে প্রচুর ফোন আসে, যারা তার ছেলের জন্মদিনে কোনো প্যান্ডেল নয়, কোনো রকম অনুষ্ঠান নয়, সরাসরি ব্লাড ব্যাংকে গিয়ে দিয়ে আসছে। দ্বিতীয়ত নেগেটিভ গ্রুপ বা বাম্বে গ্রুপ, এটা কিন্তু সংখ্যাতিত্বে খুব কম, 2 থেকে 3% মানুষ নেগেটিভ গ্রুপ। অনেক নেগেটিভ গ্রুপ আছে যারা হয়তো রক্ত দিতে চায় কিন্তু সঠিক খবরও পায় না। সে কারণে মেডিকেল ব্যাংক একটি নেগেটিভ ব্লাড গ্রুপের ক্লাব করেছে, যে ক্লাবে এই মুহূর্তে প্রায় 700-র উপর মেম্বার। তার মধ্যে হয়তো অনেকে বাতিল হয়েছে অসুস্থতার কারণে, কিন্তু তারা, কারণ আমরা মানুষকে গিয়ে বোঝাই অনেক পাড়ায় যখন রক্তদান শিবিরে যাই যে আমি দাদা রক্ত নেগেটিভ আমার, তা আমি তখন বললাম যে তুমি একজনের বিপদে দিচ্ছ, তোমার বিপদে কে দেবে? তাহলে তোমাকে এনরোল করতে হবে না, তাহলে আরেকজন তোমার জন্য যাবে। এইভাবে আমরা নেগেটিভ গ্রুপের মানুষদের বোঝাবার চেষ্টা করেছি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ বলছে
যে নেগেটিভ গ্রুপ তুমি দিও না, কিন্তু এখানে আমার একটু বিতর্ক আছে। তার কারণ একজন হসপিটালে ভর্তি হলো তার নেগেটিভ গ্রুপ দরকার, সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে যোগাযোগের কোনো চান্স নেই খুব একটা। আমি একবার কেন্দ্রীয় সরকারের তথ্য জনসংযোগ মন্ত্রী যারা ছিলেন বিভিন্ন সময়, আমি একটা অ্যাপ্রোচ করেছিলাম যে টেলিভিশনে অন্তত এই নেগেটিভ গ্রুপের দরকার এবং তিনি অমুক জায়গায় ভর্তি আছেন, তাহলে কিন্তু অনেকে যারা নেগেটিভ গ্রুপে তারা দাতা দিয়ে আসতে পারে, কিন্তু সেরকম খুব একটা যোগাযোগ নেই। কারণ কার নেগেটিভ গ্রুপের দরকার, সেটা কোন মানুষ কোথায় ভর্তি আছে সে খবরটা আত্মীয় স্বজন যত লোক জানবে, কিন্তু আশেপাশে যারা নেগেটিভ গ্রুপের অধিকারী তারা অনেকে জানে না। এই জায়গাটা আমার মনে হয় গভর্নমেন্টেরও বা স্বাস্থ্য বিভাগের এই নেগেটিভ গ্রুপের একটা প্রচার করা দরকার। তাহলে কিন্তু অনেক নেগেটিভ দাতা আছে যারা 1 বছরই দেয়নি, কারণ ব্লাড ব্যাংকে দিতে গিয়ে বলেছে যে তো আপনাদের নেগেটিভ গ্রুপ যখন সরাসরি দেবেন, কিন্তু সে বলছে আমি 1 বছর তো দিতে পারছি না, তাহলে সেই ইনফরমেশনটা পাচ্ছে না। এই ইনফরমেশনটা যদি দাতারা পায় অনেক ক্ষেত্রে তারাও গিয়ে দিয়ে আসতে পারে। তাহলে আশিসদা বলছেন যে সচেতন অনেকটাই করা গেছে, আরো বেশি পরিমাণে সচেতনতার দরকার। আশিসদা অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং জি 24 ঘন্টার অনন্য সম্মান সামাজিক ক্ষেত্রে আপনার হাতে তুলে দিয়ে আমরাও সম্মানিত। আমরা এতক্ষণ আশিসদার সঙ্গে কথা বললাম, আর আপনারা চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।